ওকে ফাইন, তবে তাই হোক। সোনালি একটু স্বস্তির নিঃশ্বাস নিল। মিহির পাত্তা না দিয়ে নিজের মতো মায়ার কথা ভাবছে। রুবি যদি রাজকে বিয়ে করে তবে মিহিরের রাস্তা ফাঁকা। মায়ের মতো মেয়েকে ভাগ্যে পাওয়া অনেক ব্যাপার। সোনালি এখন তাকে সুবর্ণ সুযোগ করে দিচ্ছে, এটাই কাজে লাগাবে মিহির। মায়ের আজ আলাদা হলে সবারই ভালো। মুখে মৃদু হাসি ফুটলো মিহিরের। প্রতিদিনের মতো এদিক ওদিক বাইক নিয়ে ঘুরছে রুদ্র। হিয়াকে নিয়ে মালিনীর কাছে বারবার জিজ্ঞাসাবাদ করে কোনো উত্তর জানা গেল না। হিয়ার কলেজের সমস্ত বন্ধু বান্ধবীদের বাসায় গিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করে। মন্ত্রীর বোনের পরিচয়ের জন্য রুদ্রের সুবিধা মিলছে জিজ্ঞাসাবাদে, কিন্তু রুদ্র হিয়ার খোঁজ পেল না। মাঝ রাস্তায় ফোন বেজে উঠল রুদ্রের। বাইক থামিয়ে পকেট থেকে ফোন বের করে দেখে রাজের কল। রিসিভ করতেই রাজের কর্কশ কণ্ঠে শুনতে পায়, আমার বোনের খবর পেলি? রুদ্র নীরবে নিঃশ্বাস নেয়, উত্তর দিতে পারছে না। বারবার একই ভঙ্গিতে উত্তর পেতে পেতে রাজ নিজেও অভ্যস্ত। কান থেকে ফোন সরিয়ে কেটে দিল কল। পেছন থেকে মাহমুদ সর্দার সোফায় বসা অবস্থায় বলেন, এবারও কি চুপ? রাজ মাথা উপর নিচ করে মালিনী চোখের পানি মুছে বলে, আমি তো ওকে খান বাড়িতেই রেখে এসেছিলাম, এরপর কোথায় গেল মেয়েটা কিছুই তো বুঝলাম না। সোনালি সিঁড়ি দিয়ে নামতে নামতে এদেরকে দেখে মালিনীর কাছে এসে মালিনীকে সান্ত্বনা দেয়। রাজ ফোন পকেটে ঢুকে বাইরে বের হলো। মায়ের কাছে যাবে এখন সে। বাইরে বের হতে আকাশে বিকট শব্দ করে বিন্দু বিন্দু পানির দেখা দিল। রাজ গাড়িতে উঠে বসে। সেই সাথে চারিপাশ বৃষ্টিতে ঘিরে ধরল। রাজ বৃষ্টির পানি দেখছে, গাড়ি চালাচ্ছে ড্রাইভার। রাজের এখন বক্ষ ফাঁকা লাগছে। শূন্য বক্ষে হাত বুলিয়ে বলে, আমার বক্ষে তোমাকে প্রয়োজন মায়াবতী। এবার তোমার শান্তির জন্য না, এবার তোমার মন্ত্রীর শান্তির জন্য। বলে সিগারেটে আগুন ধরিয়ে দিল এক টান। সমস্ত ধোঁয়া জানালার বাইরে যাচ্ছে। গাড়ির জানালার ভিতর দিয়ে বৃষ্টির ফোঁটা ঢুকছে। রাজের চোখ মুখ ভিজে এসেছে। ভালো লাগছে বেশ। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটার সাথে সিগারেটের ধোঁয়া উড়ানোর মুহূর্ত। মায়াবতী জানলে তার খবর করে দিত। মায়া একদম সহ্য করতে পারে না রাজের ধূমপানকে। বিশ্রী গন্ধ লাগে মায়ার কাছে। রাজ কখনো মায়ার সামনে ধূমপান করেনি, এখন মায়া কাছে নেই বলে এই দুঃসাহস দেখাচ্ছে। ভাবতে ঠোঁটে এক চিলতে হাসি দেখা যায় রাজের। বাইকের পেছনের দিকে মাথা এলিয়ে দিয়ে বৃষ্টিতে ভিজছে রুদ্র। হাঁপিয়ে উঠেছে হিয়াকে খুঁজতে খুঁজতে। 1 মাস ধরে নিখোঁজ মেয়েটা। বুকটা ফাঁকা হয়ে আছে। হিয়াকে হারাবার কষ্ট যদি মাহমুদ সর্দারের পর কারো বেশি থাকে তবে সেটা রুদ্রের। খেয়ে না খেয়ে এই হিসেব মিলিয়ে যখন যার কথা মনে পড়ে তার কাছে চলে যায় জিজ্ঞাসাবাদ করতে। অনেক অনেক ক্রাইম এরিয়াতেও তদন্ত করেছে। বৃষ্টি ভেজে আকাশের দিকে চোখ রেখে বিন্দু বিন্দু পানির কারণে চোখ পিটপিট করে রুদ্র। তবুও চোখটা মেলানোর চেষ্টা করে বলে, হিয়া পাখি, কোথায় তুই? তোকে যে খুব করে চাই তোর নষ্ট পুরুষ। এই নষ্ট পুরুষকে একটা বার শুদ্ধতায় ঘিরে দিতে পারলি না রে। শুধু পারলি অপমানে জর্জরিত করতে। হিয়ার মিষ্টি হাসির মুখশ্রী সেই সাথে রাগের মুখশ্রী কল্পনা করে রুদ্র চোখ বন্ধ করে। তখনই মেঘ ডেকে ওঠে, বজ্রপাত হয় খুব জোরে। রুদ্র ঠোঁট কামড়ে হেসে গাইতে শুরু করে, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারা দিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। গান শেষ করতে রুদ্র চোখ ভিজে আসে। এই ভেজা চোখে কেউ দেখতে পায় না। আজ আকাশটাও রুদ্রের সাথে কান্না করছে। এতে রুদ্র সুবিধা। চোখ থেকে গড়িয়ে যাওয়া সমস্ত পানি আকাশের পানি ধুয়ে দিচ্ছে। এখন তার হিয়া পাখির প্রয়োজন নেই। থাকলে হয়তো হিয়া পাখি বলতো, নষ্ট পুরুষের চোখের পানি মানায় না রুদ্র ভাই, তাদের চোখে তো শর্ট ড্রেস পরা সুন্দরী মেয়েকেই মানায়। রুদ্র সেই কথাতে গা দোলানো হাসি দিত, জিতিয়ে দিত হিয়াকে। তিক্ত কথাগুলো শুনে তাতেও শান্তি পেত রুদ্র। যদি হিয়া তার চোখের সামনে সুরক্ষিত অবস্থায় থাকতো। এখন কেমন আছে হিয়া? ভালো আছে তো? তার নষ্ট পুরুষের কথা কি মনে পড়ে, নাকি সব ভুলে গেছে? শুধু বিপদের মধ্যে বাবা আর ভাইকে মনে করছে। রুদ্র চাতক পাখির মতো খুঁজছে শুধু তাকে। এই রুদ্রের ভালোবাসা বুঝবে তো হিয়া, নাকি এবারও গোপনে ভালোবেসে যাবে? দেয়াল টপকে মাত্র বাড়ির ভিতরে আসলো যারা। ভিতরে এসে গাউনের মধ্যে হাত রাখতে কর্কশ কণ্ঠ ভেসে ওঠে, কোথায় গিয়েছিলেন জানেমন? যারা কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, তুমি কখন আসলে? বীর রাগে ফুঁসতে ফুঁসতে সোফা থেকে উঠে জারার কাছে এগিয়ে এসে জারার 2 বাহু চেপে নিজের অতি নিকটে আনে। রক্তিম চোখ জোড়া জারাকে ভয় পাইয়ে দেয়। ভালোবাসে বলেই হারানোর ভয়। এছাড়া বীরের হিংস্র ভালোবাসার ভয় যারা পায় না। জারার মাঝে ভয়ের ছাপ নেই বলে বীর জারার থুতনি চেপে ধরে বলে, আবারও কিছু গোপন করতে চাইছো বুঝি? একবার আমাকে নিয়ে ডেট দেখো না, তারপর আমাকে ধোকা দেওয়া, নিজের আসল মাফিয়া দেখানো। এত কিছু কি কম নাকি যে আবারও নতুন প্ল্যান আটছো? মগজে একটা কথা ভালো করে ঢুকিয়ে রাখো, যত বড়ই চাল চালো না কেন তুমি আমারই থাকবে, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত। তোমার নিস্তার নেই জানেমান।
যারা চোখ দিয়ে গলগল করে পানি পড়ছে। যারা আবেগে বলেই দেয়, যেদিন তোমার থেকে তোমার মূল্যবান সম্পদ আমি তছনছ করে দেব, সেই দিনও কি পারবে আমাকে নিজের করে রাখতে? বীরের হাত আলগা হয়ে আসতে নেয় যারার এহেন কথাতে। যারা বুঝতে পেরে সরে যেতে নিলেই বীর আবারও যারাকে শক্ত করে ধরে নিজের মাঝে লেপ্টে নেয়, মুখে কিছু বলে না। যারার মুখটা বীরের বুকে এসে আটকে গেল। যারার কানের লতিতে ছোট করে কামড় দিল বীর। যারা একটু কেঁপে উঠলেও মৃদু হাসলো। বীর ফিস ফিস করে বলে, আমার মূল্যবান সম্পদ তো তুমি। যারা নিশ্চুপ হয়ে নরম চাহনি দিল। বীরের মুখে নিজের কথা রোমাঞ্চকর বাণী দিয়ে ফেরত পেল। এখন কিছুই বলার নেই যারার। হাসপাতালে এসে মায়ের কেবিনে মাত্রই পৌঁছালো রাজ। মায়ের জ্ঞান ফিরেছে, ঘন্টা 2 হবে। রাজ আসতে দেরি করেছে। হাসপাতালে পৌঁছে মায়ের কেবিনে ছুটে এলো। মায়া বেডে শুয়ে আছে, কপালে ব্যান্ডেজ করা, হাতের ক্ষতগুলো দাগ আছে কিন্তু ব্যথা নেই। উন্নত মানের চিকিৎসা পেলে কি আর এই কাটাছেঁড়া থাকে। রাজ ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরে। রাজের নিঃশ্বাসের সাথে সিগারেটের গন্ধ মায়ের নাকে মুখে বাড়ি খাচ্ছে। মায়া ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাজকে। রাজ দূরে সরে গেলে একটু অবাক চাহনি দেয়। মায়া নাক সিটকে বলে, কে আপনি? রাজ অবাকের সাথে বলে। মায়াবতী? রাজ একটু এগিয়ে আসতে নিলে মায়া বলে ওঠে, এভাবে অন্যের হবু বউকে জড়িয়ে ধরাটা কি আপনার শোভা পায়? তাও আবার আমার হবু বরের সামনে। রাজ যেন ঘুরে গেল। কি বলছে মায়া কিছুই বুঝতে পারল না। রাজ অবাক চাহনি দিয়ে আছে। মায়া আবারও বলে, তবে এবার রাজের পেছনের দিকে মাথা বেঁকিয়ে বলে, দেখো না মিহির, উনি তোমার সামনেই অসভ্যতা করছে। তুমি কিছু বলবে না? তুমি কি আমায় ভালোবাসো না? রাজ পেছনে ঘুরে মিহিরকে দেখে আরো বেশি অবাক হলো। সোফায় হাঁটুর উপর পা দিয়ে মুখে হাসি ফুটিয়ে বসে আছে। এক ভ্রু উঁচু করে রাজের দিকে ভিলেনি হাসি দিল। রাজ হাত মুট করে মিহিরের দিকে এগিয়ে সোজা মিহিরের গলা টিপে ধরে বলে, শুয়োরের বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমার বউয়ের দিকে নজর দিস? তোর এই রুহু আমি তোর শরীর থেকে আলাদা করে দেব। মিহির খুব খুব করে হেসে ওঠে। মায়া হাইপার হয়ে ওঠে। বেড থেকে উঠে কোনো রকমে রাজের হাত ধরে খামচে বলে, ছাড়ুন ওনাকে। আপনি ওনাকে মারছেন কেন? রাজ অগ্নিদৃষ্টি দিয়ে মায়ার দিকে ফিরে বলে, তুই এই কাপুরুষের জন্য আমার সাথে ঝগড়া করিস মায়াবতী? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হু ইজ হি? হি ইজ মাই ফিয়ান্সে। বিবাহিত মেয়েদের কখনো হবু বর থাকে না। এই ছোট্ট বিষয়টা কি তোমার মাথা থেকে আঘাতের সাথে নিঃশেষ হয়ে গেছে নাকি? মায়া চোখ ছোট ছোট করে বলে, কে বিবাহিত? আমি বলেছি আমার হবু বর মিহির, তাহলে আমি বিবাহিত হই কি করে? রাজ মায়ের দিকে চোখ স্থির রেখেছে। মাথায় আঘাত পেয়ে কি তাহলে মায়ার স্মৃতি গেল, ভাবছে রাজ। এই 2 ঘন্টার মাঝে কি তবে মিহির মায়ের মাথায় সুযোগ বুঝে অন্য কিছু ঢুকিয়ে দিল? আসলেই তো তাই। না হলে কি মায়ার মতো মেয়ে মিহিরকে হবু বর বলতে পারে? রাজকে না চিনে অন্য কাউকে নিজের হবু বর বলা মানে তো এটাই যে মায়ের কিছুই মনে নেই। মিহিরকে ছেড়ে দিয়ে রাজ কল করে আদ্রকে। আদ্র রিসিভ করে না। সে এখন অন্য জায়গায় ব্যস্ত। শিডিউল অনুসারে অন্য জায়গায় সার্জারি চলছে আদ্রর। কিছুক্ষণের মধ্যে অন্য একজন ডাক্তার এলো। রাজ তাকে দেখে চোখে কাঠিন্য ভাব বজায় রেখে বলে, কি হয়েছে আমার বউয়ের? ডাক্তার শুকনো ঢোক গিলে বলে, ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। সরি টু সে, উনি কিছুই মনে রাখেননি। রাজ আঙ্গুল উঁচিয়ে মিহিরকে দেখিয়ে বলে, ও এখানে কি করে এলো? দেখুন, আপনারা তো বাইরের মানুষ, অ্যালাউ করতে দিবেন না, কিন্তু সর্দার পরিবারের মানুষ তো অ্যালাউ। আমি সর্দার পরিবারের মানুষকে না বলি কিভাবে? তাই রোগীকে দেখতে আমি সবার প্রথমে যাকে পেয়েছি তাকেই ঢুকতে দিয়েছি। রাত জোরে জোরে দুটো নিঃশ্বাস নিয়ে মিহিরের দিকে ফিরে তাকালো। মিহিরের পাশে মায়া দাঁড়িয়েছে। মিহির মায়ের দিকে একবার তাকিয়ে রাজের দিকে চোখ রেখে দাঁত কিরমির করে হেসে বলে, বাড়িতে যাবে না বেবি ডল? মিহিরের মুখে বেবি ডল শুনে রাজ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মিহিরের বাম পাশের বুক বরাবর দিল এক লাথি। মিহির মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে। মায়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ডাক্তার নিজেও ভয় পেলেন। রাজকে তো চেনে সবাই। মায়া জ্ঞান হারালে কি হবে বাকিরা খুব ভালো করে জানে শাহমীর রাজ কি। মায়া এগিয়ে এসে যে মিহিরকে ধরতে নেয় অমনি রাজ শক্ত করে মায়ার হাত ধরে। মায়া ব্যথা পেয়ে বলে, হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। তোর থেকেও আমার বেশি ব্যথায় লাগে। তোর তো হাতে, আমার তো সোজা এই জায়গাটায়। রাজের বুকের বাম পাশটা ইঙ্গিত করে বলে। মায়া হাত ছাড়িয়ে বলে, অন্যের হবু বউয়ের দিকে নজর দিবেন না একদম। আমি কিন্তু এসব নোংরামো সহ্য করতে পারি না। ও রিয়েলি? তোমার এসব নোংরামি সহ্য হয় না বুঝি? তাহলে দেখা যাক কেমন অসহ্য লাগে তোমার এই নোংরামিতে। বলেই মায়ের হাত ধরে নিজের কাছে এনে মায়াকে কোলে নিয়ে বাইরে যেতে নেয়। মা পা লাফাচ্ছে। রাজকে 2 হাত দিয়ে কাঁধের দিকে মেরেই চলেছে। রাজ ব্যথা পেলেও সহ্য করে নিচ্ছে। মায়ের মুখে একটাই কথা, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আমি খুন করে দেবো আপনাকে, বলে দিলাম। তুমি আমাকে খুন করতে পারবে না মায়াবতী, বরং আমার জন্য তুমি অন্য কাউকে খুন করতে পারো। আপনি কে যে আমি আপনার জন্য অন্য কাউকে খুন করব? আমি তোমার স্বামী, তোমার মন্ত্রী মশাই শাহরিয়ার রাস।
আমি অবিবাহিত, আমার স্বামী নেই। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে, মিহির আমার হবু বর। আপনি কেন আমাদের মাঝে আসছেন? রাজের পা আটকে গেল। মায়ের মুখে এসব কথা শুনে রাজের কপালে শিরা ফুলে উঠেছে। এতক্ষণ নিজেকে সামনে রাখলেও এখন মায়াকে পাশের আরেকটা কেবিনে নিয়ে ছুঁড়ে মারে ফাঁকা বেডে। পকেট থেকে ফোন বের করে ওদের বিয়ের ছবি দেখিয়ে বলে, লোকস আমাদের বিয়ের ছবি। আমি তোমার স্বামী হই, অন্য কেউ না। ওই মিহির মিথ্যা কথা বলেছে তোমাকে। ও তোমার স্বামী না, বরং ও তোমার। রাজ আরো কিছু বলতে নিবে, মিহির বলে ওঠে, ওগুলো এআই দিয়ে এডিটেড ছবি। রাজের সবসময় তোমার দিকে কুনজর লেগেই থাকে বেবি ডল। ও এসব ছবি বানিয়ে তোমাকে ব্ল্যাকমেইল করে আমার থেকে আলাদা করতে চেয়েছিল। আমি ছবিগুলো বিশ্বাস করিনি বলেই তোমার উপর হামলা করে। এরপর তোমার আর কিছুই মনে পড়ছে না। রাজ চোয়াল শক্ত করে। মায়ের নজর রাজের চোয়ালের দিকে। মায়া রাজকে দেখে বলে, মিথ্যে বলে আমায় বিভ্রান্ত করতে পারবেন না আপনি। মিহির আমাকে ভালোবাসে, আমায় টেক কেয়ার করে। ও আমাকে এতটাই বিশ্বাস করে যে আমার এসব নকল ছবি দেখে ও আমায় ছেড়ে দেয়নি। আমি তাহলে কি করে ওর বিশ্বাস নষ্ট করি বলুন? আপনি চলে যান, সরে যান আমাদের জীবন থেকে। রাজ এবার হুঙ্কার দিয়ে প্রথমবারের মতো মায়ের সামনে রক্তিম চাহনি দিয়ে বলে, আবে এই মায়াবতী, বলেই মায়ের চোয়ালে হাত রেখে বলে, যা কিছু বলেছো সব কিন্তু তোমার মনে কথা না। এই সব কিছু তোমার নিউরনে চেপে দেওয়ার কথা, তাই মাফ করে দিলাম। আমাদের বিচ্ছেদের কথা তোমার জবানে আনার জন্য এই শাহরিয়ার রাজ তার মায়াবতীর ইচ্ছা পূরণ করবে। মানে এই না যে শাহরিয়ার রাজের জীবন থেকে তার মায়াবতীর অস্তিত্ব মুছে ফেলবে। এটা কোনোদিনই সম্ভব না। মায়া এবার উত্তেজিত হয়ে গেল। রাজের মুখ থেকে আসা সিগারেটের বিশ্রী গন্ধ সাথে রাজের তেজ দেখানো কথা সহ্য হলো না। এক প্রকার ছুটাছুটি করতে করতে অজ্ঞান হয় মায়া। ডাক্তার এগিয়ে এসে মায়াকে দেখে। নার্স এসে মায়াকে আগের কেবিনে নিয়ে গেল, ঠিকভাবে শুইয়ে দিল বেডে। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে দাঁড়াতেই রাজ বলে, কি হয়েছে ওর? ওনার জ্ঞান ফেরার পর মেমোরিতে প্রথমেই ঢোকানো হয় উনি মিহির সর্দারের হবু বউ। তাই এটা অসম্ভব হলেও মানতে হবে যে উনি যেটা বিশ্বাস করেছেন ওটা অতি দ্রুত মিথ্যা প্রমাণ করা যাবে না। এতে ওনার ব্রেনে চাপ পড়বে। পরপর 2 বার আঘাত লাগায় ওনার মানসিক সমস্যা আছে। উনি বলতে গেলে একজন সাইকো, যার মধ্যে একবার যেটা সত্যি বলতে দাবি করানো হয় তা শত চেষ্টাও মিথ্যা করা সম্ভব হয় না। এখন আমার করণীয়? ওনাকে আপাতত একটু ফোর্স কম করা। উনি যেটাতে বিশ্বাসী সেটাতেই সায় দিতে হবে। ধীরে ধীরে তাকে বোঝাতে হবে সে যেটা জানে সব মিথ্যা। এখন কিছু বললেই হাইপার হয়ে উঠবেন উনি, নিজের ক্ষতিও করে দিতে পারেন। তখন হয়তো আপনি মিসেস মায়াকে চিরদিনের জন্য হারাবেন। রাজ এবার দুর্বল হতে শুরু করে, পিছিয়ে গেল ধীরে ধীরে। রাগে দুঃখে দেয়ালে কয়েকটা ঘুষি দেয়, যার প্রত্যেকটা ব্যথা রাজের হাতে লাগছে। ডাক্তার এগিয়ে এসে নার্সকে ডেকে বলে, ওনার হাতে ব্যান্ডেজ করে দাও। নার্স এগিয়ে আসতে নিলে রাজ হাত উঁচিয়ে হুঙ্কার দিয়ে বলে, আমার বউকে চিনিস তো তোরা? আজ তো একটা বাঘিনী সে। আমার আশেপাশে কাউকে দেখতে পারে না। আমার হাত ধরলে সেই নারীকে কমাই পাঠিয়ে দেয়, আমার মায়াবতী। তাই সাবধানে থাক, আমার থেকে দূরত্ব বজায় রাখ তোরা। ডাক্তার কাঁপা কাঁপা গলায় বলে, কিন্তু আপনার হাত থেকে রক্ত ঝরছে। এটা সামান্য কথা, যার রক্ত দেখতে পাচ্ছিস না স্বচক্ষে, আর করুণা করছিস। যে ক্ষত আমি ছোট থেকে বয়ে বেড়াচ্ছি তার রক্ত তো দেখা যায় না, এই জন্য করুণা করতে পারছিস না। এক মায়াবতীকে আগলে নিয়ে সারাটা জীবন পার করতে চেয়েছি, এখন সেও আমাকে ভুলে গেল। আমার আর থাকলোটা কি? রাজের রক্তিম চোখ দিয়ে হালকা পানির দেখা দিল। ডাক্তারের করুণা হলো। ছুটে এলো আদ্র। রাজকে দেখে ডাক্তারের দিকে ফিরে বলে, কি হয়েছে? ডাক্তার সব খুলে বলে। সব শুনে আদ্র এক পলক মিহিরের দিকে বিরক্তিকর চাহনি দেয়। রাজকে দেখে আদ্রর খারাপ লাগছে। এই ছেলেটা অল্প বয়সে মাকে হারালো, বাবার দ্বিতীয় বিয়ে দেখলো, এরপর বাবার থেকে ভালোবাসা পেল না। দাদা একমাত্র ভালোবাসত, সেও অসুস্থ হতে শুরু করে। শাহানা পারভিন যে কিনা মায়ের আদরে স্নেহ দিত, সেও প্রেগনেন্ট হয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর মায়াকে দেখে রাজের দুনিয়া পাল্টে গেল। মহসিন সর্দার রাজকে সব সময় বলে এসেছে, আমার মায়াবতী আমাদের বংশের প্রথম কন্যা সন্তান, আমার নয়নের মণি মোহনা সর্দার, যাকে আমি মায়াবতী বলে ডাকবো। দাদুর কথা শুনে রাজও মায়াকে মায়াবতী বলে ডাক দেয়। যত বড় হয় একসাথে মাটির পুতুল নিয়ে বড় বউ খেলে। এমনকি মায়া রাজ দুজনাই ছোটবেলায় ছোট ছোট লাল বেনারসি ও সাদা পাঞ্জাবি দিয়ে বড় বউ সেজে কতবার যে 3 কবুল বলে খেলেছে তা গুণে শেষ হবে না। রাজ ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হতে থাকে। তখনই মায়ের জন্য আলাদা অনুভূতি দেখা দিল। মায়াকে বউরূপে মানতে রাজি হয় রাজ। সবাই সাক্ষী হয় ওদের বাল্যবিবাহে। এটা মহসিন সর্দারের একটা আলাদা বুদ্ধি বলা চলে। তিনি বুঝতে পারেন রাজ লন্ডনে গেলে অনেক কিছুরই পরিবর্তন ঘটবে, তাই রাজ যাওয়ার আগে গ্রামের দিকে এসে গোপনে বিয়ে দিয়ে রাখেন। সেই মায়াকে আড়ালে আবডালে নিজের কাছে রেখেছে রাজ। মায়াকেও বুঝতে দেয়নি। মায়ের জীবনের সফলতা দেখার অপেক্ষায় ছিল শুধু। যেই মায়া ঢাকায় এই নিজের শোরুম উদ্বোধন করেছে, রাজ আর অপেক্ষা করতে চাইল না। নিজের বুকে সবার
সবার সামনে নিজের করতে চাইল। বীরজারাকে নিয়ে ব্যস্ত থাকায় রাজ নিজের মতো করে মায়াকে বুদ্ধি করে বিয়ে করে। যেই মায়ার জীবনের এতগুলো বছর একাকিত্বে পার করে দিল, আজ সেই মায়া তাকে ভুলে গেছে। রাজের জন্য এটা কতটা যন্ত্রণার, এটা শুধু রাজের স্থানে নিজেকে কল্পনা করলে বুঝতে পারবে। আদ্র এসে রাজের কাঁধে হাত রেখে বলে, ধৈর্য ধরো ব্রো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার মায়াবতী আমাকে ভুলে গেল, এটাও দেখার বাকি ছিল। পরিস্থিতি এগুলো দেখাতে বাধ্য করেছে। আমার যদি বুকের ক্ষতটা গভীর না থাকতো তাহলে আমি সেদিনও মারামারি করতে পারতাম। সেদিন তো আমার এগুলো এলাকায় স্থানীয়রা লাথি মারে। রাজ আরো বলতে নিলে আদ্র অবাক হয়ে রাজকে প্রশ্ন করে, আমাদের তো বলনি। একদিকে আমার ভাই আর একদিকে আমার বউ, দুজনের বিপদে আমার ক্ষতি কিছুই না, তাও আমি পারলাম না কাউকে রক্ষা করতে। আমি আজ হেরে গেলাম। আদ্র রাজের পাঞ্জাবির প্রথম দুইটি বোতাম খুলে দেখে গুলি লাগা স্থান কালো হয়ে আছে। তাজকে আক্রমণ করার একদিন কি 2 দিন আগেই তো রাজ হাসপাতাল থেকে বাসায় ফিরে। রাজ নিজেও তো পরিপূর্ণ সুস্থ ছিল না, তার মধ্যে এই সব ঘটে গেল। সবাই ভুলে যায় রাজের শরীরের কথা, ভুলবেই বা না কেন। তাজকে হারানোর বেদনা, হিয়ার নিখোঁজ সংবাদ, মায়ের হাসপাতালে চিকিৎসা, এসব কার এত সময় রাজের দিকে চোখ রাখার? মায়া সজ্ঞান থাকলে রাজের যত্ন নিত, এখন তো সেও রাজকে চিনতে পারছে না। মাহমুদ সর্দার বাইরে গেছেন, তার এখন তাজ ও হিয়াকে নিয়ে এদিক ওদিক দৌড়াতে হচ্ছে। তাজের বডি পাওয়া যায়নি, ফোর্স নিয়ে যাওয়া হয় খাদের শেষ প্রান্তে, পেল না কোনো অস্তিত্ব। অনেকের ধারণা তাজকে জলহস্তিরা খেয়ে ফেলেছে। সিয়ার ধারণা সোনালি কিছু করেছে হয়তো, তাই তো এখন সোনালিকে সহ্য করতে পারছে না। মালিনী ও সোনালি একত্রে আলাপ করতে করতে মাহমুদ সর্দারের ঘরে যাচ্ছে। সিয়া ওদের পিছু নিল। এই সোনালিকাকে দুচক্ষে সহ্য করতে পারছে না সিয়া। রুদ্রকে জানিয়েছে, কিন্তু এটুকু জেনেই বা কি হবে? সিয়ার নজর এখন সোনালির উপর থাকে। ওরা ঘরে এসে বসতেই সোনালি বলে ওঠে, তোমার বৌমা স্মৃতি হারিয়েছে, এই সুযোগ আছে মোহনার সাথে রাজকে বিয়ে দেওয়ার। তাহলেই তো দলিলগুলো একসাথে হবে। 2 দিকের দলিল এক হলে আমরাই ওদের বিপদে ফেলে সম্পত্তি পাবো। ফর্মুলা তো আমাদের কাছে, কিন্তু এই কাগজপত্র ওগুলো না থাকার কারণেই তো বৈধ নাম করে আমি ফর্মুলা সাপ্লাই করতেও পারবো না। একটু চেষ্টা করো তুমি। মালিনী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি কি হাত গুটিয়ে বসে আছি? নিজের মেয়েকে কিডন্যাপ করে রেখেছি, এমন জায়গায় রেখেছি যে কেউই ওকে খুঁজে পাবে না। একবার শুধু ফর্মুলার দলিলগুলো আর বাড়ির কাগজপত্র আমাদের দখলে পাই, তারপর হিয়াকে নিয়ে আসবো, তখন তো আমাদের আর সমস্যা নেই। হিয়াকে আটকে রেখে তুমি ভালোই করেছ, না হলে তোমার মেয়ের অবস্থা আমি খারাপ করে দিতাম। খবরদার, আমার মেয়ের গায়ে একটা দাগও যেন না লাগে। ওকে আমি সরিয়ে রেখেছি যেন তুমি তোমার কাজ সহজভাবে করতে পারো। আমার মেয়ে এর মধ্যে ফাঁসবে না, তাই তুমিও ওর কিছু করার কথা ভাববে না। আরে জানি জানি, তোমার ভাই তো। খট করে শব্দ আসে, সিয়ার হাত দরজার সাথে। সিয়া অবাক হয়ে দেখছে ওর মাকে। মালিনী একটু ঘাবড়ে গেল। সিয়া ঘৃণাভরা দৃষ্টি নিয়ে বলে, ছি, বলেই দৌড়ে চলে যায়। সোনালি ব্ল্যাকমেল করে বলে, সুযোগ আছে, এই মেয়েকেও সরাও, না হলে এর কিছু হলে আমি দায়ী না। সরাতে হবে না, একে আমি আমার মুঠে আনতে জানি। তুমি চিন্তা করো না, আমি দেখছি ওর ব্যাপারটা। মালিনী চলে গেল সিয়ার পিছনে। সিয়া নিজের ঘরে এসে ফোন হাতে নিয়ে কল দেয় আদ্রকে। ওদিকে রিং হতে মালিনী এসে সিয়াকে নিজের দিকে ফিরিয়ে বলে, যা যা, নিজের কানে শুনেছি সব ভুলে যাবি। সিয়া কান্না করতে করতে রাগ দেখিয়ে বলে, মানলাম তাজ ভাই তোমার সন্তান না, তাই তার হারিয়ে যাওয়াকে তুমি স্বাভাবিক নিচ্ছ না, কিন্তু মা, হিয়া তো তোমার নিজের মেয়ে, তুমি ওকে কিডন্যাপ করে রাখলে কিভাবে? নিজের সাথে নিজের মেয়েকেও কিডন্যাপ করে রাখলে। নিজের স্বার্থের থেকেও বড় কথা হিয়ার সুরক্ষার জন্য। আমি হিয়াকে কিডন্যাপ না করলে ওরা মেরে ফেলত। আমিও সন্তান হারিয়েছি একটা, আর কত সন্তান হারাবো। তুই একদম চুপ থাকবি, কোনো টু শব্দ করবি না, না হলে তোকেও কিন্তু কিডন্যাপ করে রাখবো। কেন মা, কেন? ওদের সঙ্গ কেন দিচ্ছ তুমি? ভাই ভাবি আছে তো, ওরা দুজন মিলে এই বাজে লোকগুলোর খারাপ পরিণতি করে দিবে। কিচ্ছু করতে পারবো না, বরং এই যাবৎকাল সবাই সবকিছু হারিয়ে এসেছে, আরও হারাবে। আর আমি কেন সঙ্গ দিব না ওদের? আমি কি পেয়েছি জীবনে? তোর বাবার ভালোবাসা পাইনি আমি শুধু একটা চেহারার জন্য তোর বাবার সাথে সংসার করার সুযোগ পাচ্ছি। রোহিণীকে কল্পনা করে আমার সাথে সংসার করে তোর বাবা আমার সাথে। মালিনী খান ভেবে কোনো দিন আমাকে ভালোবাসতে পারিনি। তুমি আমার বাবাকে চিনতেই পারোনি,
আমার বাবা তার প্রথম বউকে ভুলতে না পারলেও দ্বিতীয় বউকেও ভালোবাসে। তোমাকে আমাদের জন্য বাবা এখনও কোনো শাস্তি দিতে পারেনি। তুমি ওদের সাথে যুক্ত হয়ে বড় মায়ের ফর্মুলা আদায় করতে চাও? ছি মা ছি, তুমি তোমার বোনের ক্ষতিটাও করে দিলে। তোমরাও যমজ বোন ছিলে মা, আল্লাহ তোমাকেও যমজ সন্তান দিয়েছে। একবার ভেবে দেখো তো, তোমাদের দুই বোনের মতো যদি আমাদের ভাগ্যও একই হয়, তোমার সহ্য হবে তোমা মানতে? সিয়া, বড় বড় কথা বলে ফেলেছিস তুই। জীবনের মূল্য হয়তো বুঝতে পারিসনি এখনো। বাবা আর ভাইয়ের থেকে শুধু মানবতার ফেরিওয়ালা হতে শিখেছিস। ভাগ্যিস মানবতার ফেরিওয়ালা হয়েছি, তোমাদের মতো জালিম না। সিয়ার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় মালিনী। সিয়া গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায় মালিনীর দিকে। মালিনী কাঁপতে কাঁপতে বলে, আমি শুধুমাত্র একজন প্রয়োজন হয়ে এসেছি তোর বাবার জীবনে। প্রিয়জন হবার সুযোগ পাইনি, সেই সাথে হারিয়েছি প্রথম সন্তানকে। আগমার দুঃখ তুই কি বুঝবি? মা মা যেদিন হবি সেদিন বুঝবি এই মা সন্তান হারিয়ে ঠিক কতটা পুড়েছিল সেদিন। সিয়া কান্না করতে করতে বাইরে দৌড়ে গেল। মালিনী খুব ভালো করেই জানে সিয়া মালিনীর ব্যাপারে কাউকে জানাবে না। মাকে সিয়া এখন ঘৃণা করলেও মাকে তো লোক সমাজে বদনাম করা যায় না, কিন্তু মালিনী এটা জানে না। মালিনীর এই সমস্ত কথা আদ্র রাত শুনেছে। আদ্র মেসেজ করে দিল রুদ্রকে। রুদ্র একটু শান্তি পেল। নিজের সন্তানকে কিডন্যাপ করে রেখেছে মানে হিয়া সুরক্ষিত আছে। এখন তাহলে ওদেরকে অন্য পদক্ষেপ নিতে হবে। মায়াকে নিয়ে বাসায় আসলো মিহির, তার পিছনেই আসলো রাজ ও আদ্র। মাহমুদ সর্দার কপালে হাত রেখে সোফায় বসে আছেন। রাজা থেকে শুনেছেন হিয়া সুরক্ষিত আছে, তাই একতরফা চিন্তামুক্ত, কিন্তু আবারও তার চিন্তার বৃদ্ধি ঘটল। তার বৌমা স্বামীকে ভুলে তারই বাবার আরেক ঘরের ছেলেকে হবু বর হিসেবে মানছে। এই জীবনে মাহমুদ সর্দারকে কত কিছুর সম্মুখীন হতে হলো। বেচারা এখনো স্ট্রোক করেননি কেন, এইটাই তিনি বুঝতে পারছেন না। এসব দেখার সাথে সাথে তো স্ট্রোক করবার কথা। ছেলে মেয়ে বউ বৌমা এক এক সময় যে খেলা দেখাচ্ছে, তার এই পৃথিবীতে শুধু দর্শক হিসেবে জন্মাতে হয়েছে বলে মনে হয়। মায়া এসে বাড়ির আশেপাশে সব জায়গায় চোখ বোলালো। মিহির মৃদু হেসে বলে, এটাই আমাদের বাসা, এখানে তোমার আমার সংসার হবে। পিছন থেকে রাজ হাত মুট করে এগিয়ে আসতে আসতে বলে, কিন্তু এগুতে পারলো না। আদ্র হাত ধরে আটকে রাখলো। বীর যারা এসেছে মাত্র। রাজের থেকে সব শুনে মায়াকে দেখতে আসায় মৌ ও পিয়াস বসে আছে সোফায়। বোনকে দেখে এতক্ষণ কান্না করলেও মিহিরের কথা শুনে মৌ যেন আকাশ থেকে পড়লো। পিয়াস বিড়বিড় করে বলে, বউ পাগলা মন্ত্রী আজ বউকে অন্যের সাথে প্রলাপ করতে দেখছে, বেটা বেঁচে আছে কিভাবে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।